আজকে আমরা এসে উপস্থিত হলাম দক্ষিণ কোরিয়ার আল্পস মাউল নামক একটা গ্রামে, যেখানে হচ্ছে প্রতি বছর বরফের ভাস্কর্য তৈরি করা হয়। আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে বরফের ভাস্কর্য। আমরা এখন এখান থেকে হচ্ছে আল্পস মাউলের যাত্রা শুরু। আমাদের মতো বহু যাত্রী হচ্ছে এই জায়গাতে আছে। তা আমরা এখন এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করব। পিছনের যে ভাস্কর্য সেটা অত্যন্ত সুন্দর লাগছে দেখে। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং এইখানেই আপনি আসলেই এই যে দেখেন বিশাল বিশাল বরফের খণ্ড জমিয়ে রেখেছে এবং এইটা হচ্ছে সম্পূর্ণ বরফের তৈরি। বরফের স্লাইস ব্লক কেটে এইটা বানানো হয়েছে। মাশাআল্লাহ, বরফগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে মনে হচ্ছে যেন আপনি কোনো বরফের পাহাড়ে এসে দাঁড়িয়েছেন। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী একসাথে এখানে ভিড় জমেছে। যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু আপনি ঢুকলেই বহু দর্শনার্থী দেখা পাবেন। এইগুলো পাইপ দিয়ে পানি ছাড়া আছে ভেতর থেকে, যে পানিগুলো আস্তে আস্তে পড়ছে এবং বরফগুলো জমতেই আছে, যার ফলে এইভাবে হচ্ছে বরফের পাহাড় তৈরি হয়েছে। আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই এগুলোর মাথা থেকে পানি ছুটছে। পানি ঝরার ফলে এই পানিটা আবার বরফে পরিণত হচ্ছে এবং সেটার উচ্চতা বাড়তে আছে এবং মোটা হতে আছে। পাহাড় প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডা, জবের ঠান্ডা। আর এগুলো সব ভাস্কর্যগুলো বরফের তৈরি, সব বরফের তৈরি। এই যে ঘোড়া ছাপানো আছে, তারপরে আরও ওই পাশে ছাপানো আছে, আর এই বরফের পাহাড় দাঁড় করানো আছে। আপনি যখন ঢুকবেন তখন আপনি রাইড সহ কাটবেন কি এমনি কাটবেন তার অপশন আছে। এখানে ঢুকতে টিকিট লাগে, আর একজনের জন্য 12,000 ওয়ান শুধু হচ্ছে এন্ট্রি ফি, যার কারণে আপনি এমনিও ঢুকতে পারবেন, আবার হচ্ছে যে রাইড সহকারে নিলে রাইড সহকারে ঢুকতে পারবেন। পানি পড়ে পড়ে একেবারে বরফে পরিণত হয়েছে। মাশাআল্লাহ, ঠিক যেন আমরা অ্যান্টার্কটিকায় চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, এই ভিতরের এলাকাটায় প্রচণ্ড ঠান্ডা। আর ওই যে পেছনে বরফের যে পাহাড় সব দাঁড় করানো আছে, রাস্তাঘাট সমস্ত কিছুই পাহাড়। আপনি যদি হাত খোলা রাখেন কিছুক্ষণ, তাহলে কিন্তু আপনার হাত জমে যাবে। আমি যে ক্যামেরা ধরে আছি খুব কষ্টে ধরে আছে। আমরা সবাই এখন ডিপ ফ্রিজের থেকেও বেশি ঠান্ডায় ঢুকে আছে। আলপস মাউল লিখে আপনি সার্চ দিলে এই জায়গাটা পেয়ে যাবেন। দক্ষিণ কোরিয়ার আনসান সিটি থেকে 100 কিলোমিটার দক্ষিণে। বিভিন্ন ফরম্যাটে ছবি তোলার জন্য জায়গা করে রেখেছে। এগুলো সব বরফ বরফ জমে আছে এবং এটা কেটেই তারা কিন্তু জায়গাগুলো তৈরি করেছে। ভাস্কর্য যাতে নষ্ট না হয়ে যায়, না হয়ে যায় এবং নতুনভাবে তৈরি করার জন্য তারা ওই যে উপরে লোক নিয়োজিত আছে এবং এইগুলো কিন্তু তারা নতুনভাবে তৈরি করে আবার বসাচ্ছে। কাজে আপনার এখানে নষ্ট হলেও তারা আবার নতুনভাবে তৈরি করে ফেলে। ছবি তোলার জন্য এখানে লম্বা লাইন।
আচ্ছা, আমরা কিভাবে এখানে দাঁড়িয়ে গিয়ে সময় নষ্ট করতে পারবো? ওই একে একে ছবি তুলছে, সরে আসছে এবং একে একে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি চাইলে আপনিও ছবি তুলতে পারবেন, কিন্তু আপনাকে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে হবে, ওয়েটিং লিস্টে থাকতে হবে। আমরা এখন বরফের গুহার মধ্যে ঢুকবো। হ্যাঁ, এই যে বরফের কেভ তৈরি করা আছে, বরফের গুহা তৈরি করা আছে, আপনি ফিল নিতে পারবেন আইস কেভ, আইস কেভের ফিল নিতে পারবেন। এটি সাধারণত পুরো বরফটা জমিয়েই তৈরি করা হয়েছে। এর উপর যে ছাদ সেটাও হচ্ছে বরফের তৈরি, আর এর দেয়াল হচ্ছে বরফের তৈরি। বাতাস না থাকার কারণে ভিতরে ঠান্ডা কম, কিন্তু বরফ ঠিকই জমে জমে আছে। পাহাড়ের নিচে হওয়ার কারণে এমনিতেই ঠান্ডা বেশি, আর তারপরে সাথে হচ্ছে বাতাস বইছে, বাতাসে শ্বাস নেওয়াও কষ্টকর। পূর্বেই বলেছিলাম যে এর উপরে হচ্ছে এমনভাবে পাইপ দিয়ে লাগানো আছে, উপর দিয়ে পানি পড়ছে এবং পানিটা পড়ার পর আবার সেটা বরফে পরিণত হচ্ছে। এইগুলো হচ্ছে সেম, সবগুলোই সেমভাবেই তৈরি। এর নিচ দিয়ে ফোয়ারা দেয়া আছে। আমরা যে গ্রামে এসেছি সেটার নাম আলপস ভিলেজ, ওই যে ওখানে দেওয়া আছে আলপস ভিল। ঠান্ডার সময় এই জায়গাটাতে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে, কারণ এইগুলো যে বরফের ভাস্কর্য এটা শুধুমাত্র শীতকালে হয়, আর এখন চলছে -8 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, যার কারণে এইগুলো জমানো সহজ, ভাস্কর্য তৈরি করা সহজ, যার ফলে এখন লোকজনের ভিড়টা এখানে বেশি এবং এটা একটা উৎসব মুখর পরিবেশে আর কি তারা এই বরফের উৎসব পালন করছে। ভাবা যায় মানে বরফ, যে বরফের ভাস্কর্য এটা একটা উৎসব তারা পালন করে। তো এই বরফের উৎসব পালন করতে তাদের দেশে তারা নিজেরা এত ভিড় জমায়, মানে আশ্চর্য লাগে যে তারা তো সারা বছর মানে প্রায় 6 মাস তারা শীতের মধ্যে কাটায়, তারা 6 মাস হাড় হিম করা ঠান্ডার মধ্যে কাটায়, তারপরেও তারা বরফের যে উৎসব হয়, বরফের ভাস্কর্যগুলো এখানে দেখার জন্য এইভাবে তারা ভিড় জমায়। মানে তারা তাদের যে কালচার, তারা যে পালন করে তার ভিতরে একটা হচ্ছে ওই যে বরফের উৎসবগুলো। তো এই বরফের যখন উৎসব তারা পালন করে, এই যে বিভিন্ন জায়গাতে যে ভাস্কর্যগুলো নির্মিত হয় বা বরফের যে এইগুলো তৈরি হয়, সেসব জায়গাতে কিন্তু তারা এইভাবে ভিড় জমায়। মানে আর তাছাড়া আজকে হচ্ছে ছুটির দিনের কারণে তারা প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছে। আর যেহেতু এইভাবে ভাস্কর্য তৈরি করা হয়, এটা একটা অন্য লেভেলের, যার কারণে তারা বেশি ভিড় জমায়। ওই যে পেছনে দেখছেন না, মানে আস্তে আস্তে বরফের পাহাড় জমিয়ে রেখেছে। চলেন আমরা ওইদিকেও একটু দেখিয়ে আনি। আর অনেক মজা, তবে হচ্ছে ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডার কারণে হাত পা একেবারে জমে যায়। সেই বিশালভাবে বরফের পাহাড় জমিয়ে রেখেছে। হ্যাঁ, বড়রাও ছোট বাচ্চাদের মতো স্লাইডিং এর মজা নেই। এত শীতে ছোট ছোট বাচ্চা কাচ্চারাও মানে কত সানন্দে খেলে। দেখি এটার মধ্য দিয়ে কোথায় যাওয়া যায়, আমরা এটাতে প্রবেশ করি। আমরা হচ্ছে যে এখন এটা ঢুকবো, ঢুকে দেখি যে এই জায়গাতে আসলে যাওয়া যায় কোন দিকে। বাহ, মাশাআল্লাহ, এটা তো একেবারে অন্ধকার। এটাও একটা গুহা, কিন্তু
হ্যাঁ, বিশেষ প্রক্রিয়ায় এটাকে তৈরি করা হয়েছে সাময়িকভাবে, যেটার জন্য আহ, মানে দর্শনার্থীদের আর কি দেখার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো তৈরি করা হয়েছে। এদের দেয়ালগুলো সব বরফের তৈরি। আমরাও এখান থেকে বের হয়ে আসলাম যে গুহা দিয়ে। এই গুহা থেকে আসলে আবারও এই সেই বরফের স্কাল্পচার, যে ভাস্কর্য। কাজে এখানে একটু সাবধানে হাঁটতে হবে। এই যে পায়ের নিচে একেবারে পিচ্ছিল, আপনি যদি একটু অসাবধানতাবশত হেঁটে যান তাহলে কিন্তু আপনি আছাড় খাবেন। ওই যে দেখেন যে ফোয়ারার মতো পানি পড়ছে, এই পানিগুলোই জমে জমে এরকম বরফের স্তম্ভ তৈরি হচ্ছে, বরফের পাহাড় তৈরি হচ্ছে। ও মাই গড, বৃষ্টি পড়ছে। প্রতি বছরে সাধারণত এ ধরনের এগুলো তৈরি হয়ে থাকে। আল্পস মাহলে প্রায় প্রতি বছরে এগুলো তৈরি হয়, ভাস্কর্যটা তৈরি হয়, যার কারণে সারা এলাকার মানুষ বা বহু দূর দূরান্তের মানুষও জানে যে এই জায়গাতে গেলে আপনি বরফের ভাস্কর্য দেখতে পারবেন। মনে হচ্ছে যেন একটা অ্যান্টার্কটিকায় চলে এসেছি আমরা। সেই লাগছে সেই। এই জায়গায় আসতে গেলে আপনাকে একটু সকাল সকাল আসতে হবে, নইলে গাড়ি লম্বা লাইন লাগে। রোডে দাঁড়াইতে হয় প্রায় 1.5-2 কিলোমিটার দূর থেকে গাড়ি লম্বা লাইন ধরে পার্কিংয়ে দাঁড়ানোর জন্য। তো এই জন্য আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে যে যদি এখানে আসতে চান। এবং কি বলে, অনেক লোক হওয়ার কারণে অনেক সময় পার্কিংও ফুল হয়ে যাচ্ছে, এবং ফুল হওয়ার ফলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি গেলে আবার নতুন গাড়ি ঢোকার অনুমতি দিচ্ছে। তো সেই হিসাবে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে আর কি। আমরা একটু দেরিতে এসেছিলাম, যার কারণে আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আমাদেরকে পার্কিংয়ের জায়গা থেকে দাঁড়াতে হয়েছিল। তবে আসতে গেলে অবশ্যই দ্রুত আসবেন এবং তাড়াতাড়ি আসবেন। সকাল সকাল আসলে আপনি পুরো জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবেন এবং গাড়িও তাড়াতাড়ি পার্কিং করতে পারবেন। লোক বাড়ার সাথে বেলা বাড়ার সাথে সাথে লোক বাড়া শুরু করেছিল। এখন অবশ্য সবাই চলে যাবে, আমরাও চলে যাব। দেখছেন মানে আইস ফেস্টিভ্যালে এরকমই মানে মোট কথা ভিড় হয়। তবে যথাসময়ে আসলে গাড়ি রাখার জন্য কোনো সমস্যা হয় না। ছোট ছোট বাচ্চারাকে তাদের বাপ মা যেভাবে টেনে নিয়ে বেড়ায় বরফের উপরে, টানতে সহজ, কারণ বরফে স্লাইড করে ভালো, পিচ্ছিল খায় ভালো, যার কারণে তারা এভাবে বাচ্চা কাচ্চাকে টেনে টেনে আর কি মজা খাওয়ায়। এমনি তাপমাত্রা মাইনাসে, তারপরে যদি আপনি এরকম বরফ জমার মধ্যে হাঁটেন তাহলে কেমন লাগবে একবার ভাবুন তো। এই জন্যই বেশিক্ষণ আর থাকছি না, আমরা ভেগে যাব। আমাদের এত এখানে আর থাকার ইচ্ছে নাই, কারণ আমরা যা ঘোরাঘুরি দেখলাম, অনেক দেখলাম। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে কোরিয়াতে এ ধরনের বহুত স্পট রয়েছে যেখানে এই আইস ফেস্টিভ্যাল করা হয়ে থাকে, আর এরকম বরফের ভাস্কর্য তৈরি করে, প্লাস বরফ জমে জমে যে বরফের পাহাড় তৈরি করে। হ্যাঁ, তাছাড়া আইস ফিশিংও হয় এলাকা বিশেষে। এই জন্যই আপনি কোরিয়ার যে কোনো স্থানে আপনি যেখানে বসবাস করেন তার কাছাকাছিতে সার্চ দিলে হয়তো এই ধরনের পেয়ে যাবেন, মানে বরফের তৈরি ভাস্কর্য পেয়ে যাবেন। তবে সব জায়গায় হয় না, কারণ নির্দিষ্ট তাপমাত্রা না থাকলে এগুলো যে জমবে না বরফ, যার কারণে আপনি সব জায়গাতে এই ভাস্কর্য পাবেন না, তবে কাছাকাছি পেয়ে যাবেন।